সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে কোর্সটা চলতেছিল সেই কোর্সের গুরুত্বপূর্ণ তিনটা আইন। সেটা হচ্ছে যে আমাদের ভূমি সংস্কার আইন, ভূমি উন্নয়ন কর আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। তো আইনগুলো খুবই ছোট, কিন্তু আইনগুলোর ভিতরে যে কথাবার্তা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটার মাধ্যমে আমাদের এই দলিল লেখক কোর্সের থিওরিগত অংশ যাবে। পরবর্তীতে আমাদের বাস্তবে কিভাবে আমরা মালিকানা যাচাই করে একটা দলিল লিখব সেই রিলেটেড আমাদের ক্লাসগুলো হবে। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে কি আছে আমাদের আইনগুলোতে। যেহেতু আইনগুলো 2023 সালে প্রস্তুত সম্পূর্ণ বাংলাতে, তো অতটা বুঝতেও আপনাদের অসুবিধা হওয়ার কথা না। তারপরেও মূল জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন। সর্বপ্রথমে আমরা নিয়ে আসব যে সহজ আইন, সেটা হচ্ছে আমাদের ভূমি উন্নয়ন কর আইন। অর্থাৎ আমরা যে জায়গা জমির খাজনাগুলা দেই, তো এই রিলেটেড যেহেতু যেহেতু একটা আইনগত ভিত্তির প্রয়োজন, তো এই জন্য আমাদের এই ভূমি উন্নয়ন কর আইন তৈরি করা হয়েছে। এই জিনিসটা মনে রাখবেন, এর চাইতে তেমন বেশি কিন্তু কিছু না। তো এই ভূমি উন্নয়ন কর আইন পূর্বে আমাদের কি হইতো, 1976 সালের একটা আইন ছিল, ওই আইনের অধীনে যাবতীয় কিছু করা হইতো। তো সেখানে আমাদের খাজনাটা কি হইতো, 3 বছরে যদি সরকার আদায় না করতো আপনি না দিলেও পারতেন। তো সর্বপ্রথম এই 2023 সালের আইনে বলতেছে যে সরকারি যে জমির খাজনা, ভূমি উন্নয়ন কর, এগুলা কোনোদিন কি হবে না, তামাদি হবে না, সরকার এগুলা আদায় করতে পারবে যে কোনো সময়। এটাই মেইন পার্থক্য, বাকি সব জিনিস আগের মতোই আছে। তারপর আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু দেখি যেটা আমাদের কাজে আসবে। এই আইনের ভিতরে আমরা যখন যাব তখন আমরা পাবো যে কোনো পরিবার যদি 25 বিঘা পর্যন্ত সম্পত্তি থাকে তাহলে তার কৃষি জমির খাজনা দিতে হয় না। তো আইনে বলতেছে যে একটা পরিবার বলতে আপনি কি বুঝবেন। প্রতিটা আইনের মধ্যে ওইখানে যেটা থাকবে ওইটা দ্বারাই বুঝতে হবে। তো এখানে পরিবার বলতে বলতেছে যে কোনো ব্যক্তি, তার স্ত্রী, তার উপর নির্ভরশীল পুত্র, কন্যা, পুত্রবধূ, পুত্রের পুত্র, পুত্রের কন্যা এবং পিতামাতা, এই টোটাল জিনিসগুলো মিলে আমরা একটা পরিবার বুঝবো। এই রকম যদি কি থাকে, কোনো পরিবারের 25 বিঘা পর্যন্ত সম্পত্তি থাকে তাহলে তাকে খাজনা দিতে হয় না। তাহলে এক এক আইনে পরিবার বলতে এক এক রকম জিনিস বুঝাবে। আমাদের এই ভূমি উন্নয়ন কর আইনে পরিবার বলতে ব্যক্তিকে বোঝায়, তার স্ত্রীকে বুঝাবে, তার পুত্র কন্যাকে বুঝাবে। এটা ছাড়া তার অবিবাহিত যে কন্যা আছে সেটাকে বুঝাবে, পুত্রের পুত্র বুঝাবে এবং পিতামাতাকে বুঝাবে। তবে আবার বলতেছে যে কোনো ছেলে যদি কি হয়, সাবালক হয়, সে যদি বিয়ে শাদী করে, সে যদি বাবার কাছ থেকে পৃথকভাবে বসবাস করে, তাহলে সে পৃথক পরিবারের অন্তর্ভুক্ত হবে, সে এই পরিবারের আর অন্তর্ভুক্ত হবে না। এই জিনিসটা মনে রাখবেন। এটা ছাড়া আমরা জানি যে কি করা যায়, মুসলিম ব্যক্তি তার সম্পত্তিটা ওয়াকফ করে দিতে পারে তার ছেলে মেয়েদের বরাবর। তো এই জন্য বলতেছে যে ওয়াকফ অথবা ওয়াকফুলিল ওলাদ, অথবা হিন্দুরা যে সম্পত্তিগুলা দান করে দেবোত্তর অথবা ট্রাস্টের সম্পত্তিগুলার ক্ষেত্রে প্রতিটাকে আমরা পৃথক পৃথক একটা পরিবার হিসাবে ধরবো। তো ওই সম্পত্তিগুলাও যদি কি হয় 25 বিঘা পর্যন্ত হয় তাহলে সেখানে কি থাকবে, তার খাজনা দিতে হবে না। এরপরে বছর আমরা জানি প্রতি 1 বছর অনুযায়ী খাজনা দিতে হয়। আগে ছিল বাংলা বছর, বৈশাখ মাস থেকে চৈত্র মাস। তো জাস্ট গত বছরই যেটা করা হয়েছে, এখন আমাদের অর্থ বছর অনুযায়ী খাজনা হিসাব হবে। অর্থাৎ এটা আমাদের খাজনা শুরু হবে জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ। এই 365 দিনের মধ্যে যেই কোনো দিন আপনি খাজনা দিতে পারবেন, কোনো প্রকার সুদ আপনাকে দিতে হবে না। তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে আগামী বছরের জুন মাসের 30 তারিখ, এই 365 দিন হচ্ছে খাজনা দেওয়ার সময়। পূর্বে ছিল বাংলা বছর, এখন আমরা খাজনাগুলা ইংরেজি অর্থ বছর অনুযায়ী দিতে হবে। এরপরে যদি আমরা এখন দেখি, সেটা হচ্ছে যে আমাদের 3 নম্বরে বলতেছে যে কৃষি জমির যে খাজনা বা ভূমি উন্নয়ন কর। তো এটা বলতেছে যে সরকার গেজেট করে প্রকাশ করবে। অলরেডি আমাদের কাছে একটা গেজেট আছে, আমরা দিয়ে দিব। সেখানে লেখা আছে যে বাংলাদেশের কোন জায়গায় কি রকম ভাবে জমির খাজনা হবে। মূল জিনিসটা হচ্ছে যে দেখেন, এখানে কৃষি কাজের উপর নির্ভরশীল ব্যক্তি, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে যেই পরিবারটার মেইন ইনকাম সোর্স হচ্ছে কৃষি, এইরকম ব্যক্তি অথবা তার পরিবার, যদি পরিমাণ 8.25 একর, সহজ কথা হচ্ছে 25 বিঘা, 33 শতকে সরকারি বিঘা হয়, মনে রাখবেন। 33 শতকে আমরা প্রমিত বিঘা বা সরকারি বিঘা বলি। আঞ্চলিক বিঘাগুলো 50, 60 শতকে হয়, কিন্তু সরকারি বিঘা হয় আমাদের 33 শতকে। তাহলে 8.25 একর বা 25 বিঘা পর্যন্ত যদি আপনার কি থাকে, কৃষি সম্পত্তি থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ভূমি উন্নয়ন কর দিতে হয় না। তবে বছর শেষে আমরা জানি 10 টাকার একটা আপনার কি করতে হয়, যে আপনার খাজনা মওকুফ আছে এরকম একটা দাখিলা আপনাকে সংগ্রহ করতে হয়। এটাই হচ্ছে মেইন জিনিস। আরো অনেক কিছু লেখা আছে, তবে আরেকটা কথা হচ্ছে যে যদি আপনার পৌরসভার ভিতরেও কিন্তু অনেক কৃষি জমি থাকে, অনেক পৌরসভা দেখবেন যে তারা কি করে এক্সটেনশন করে, তখন কৃষি জমিগুলো পৌরসভার ভিতরে চলে আসে। তো নর্মালি আমরা অন্য আইনের ক্ষেত্রে জানি পৌরসভার সমস্ত জমি হচ্ছে কি অকৃষি জমি। কিন্তু ভূমি উন্নয়ন কর আইন বলতেছে যে যে ক্ষেত্রে পৌরসভার মধ্যেও কৃষি জমি আছে, কৃষি আবাদ হয়, সেগুলাও এই আইনের অন্তর্ভুক্ত হবে। তার মানে পৌরসভার মধ্যেও কৃষি জমি থাকতে পারে, এই জিনিসটুকু আমরা মনে রাখবো। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এখন আসি তাহলে অকৃষি জমির ক্ষেত্রে আমরা খাজনাটা কোথায় পাবো। তো বলতেছে যে অকৃষি জমির ক্ষেত্রে হার নির্ণয় করার জন্য সরকার গেজেট প্রকাশ করবে। অলরেডি গেজেট আছে আমাদের, আমরা জানি সারা দেশের জমিগুলাকে সরকার 6টা ভাগে ভাগ করছে, ক শ্রেণী খ শ্রেণী এইভাবে পৃথক পৃথক ভাবে ভাগ করছে। আবার ভাগ করছে যে সেটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। যদি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় তাহলে শতক প্রতি 1 প্রকারের খাজনা দিতে হয়। যদি শিল্প কাজে ব্যবহৃত হয় তাহলে 1 প্রকারের দিতে হয়। আর যদি আবাসিক কাজে আপনি জমিটা ব্যবহার করেন তাহলে পৃথক ভাবে প্রতি শতক হিসাবে পৃথক পৃথক দিতে হয়। তো সেটা আরেকটা গেজেট আছে, সেটা আমরা দিয়ে দিব। সেখান থেকে আপনার অঞ্চলেটা আপনি দেখে নিতে পারবেন যে আপনার জমিটার অকৃষি জমির খাজনাটা কত হইতে পারে। তবে বর্তমানে অনলাইন সিস্টেমে যে আমরা খাজনা দিচ্ছি, সবচেয়ে বেস্ট হচ্ছে যে ওইখানে আপনি খতিয়ানটা অ্যাড করলে বর্তমান নতুন সিস্টেমে আপনার খাজনাটা যাবতীয় গেজেটটা সেখানে দেখায় যে কেন আপনারটা প্রতি শতক এত টাকা। ওইখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনার গেজেটটা। তো যাই হোক, সেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কৃষি সম্পত্তি হইলে আমাদের 25 বিঘা পর্যন্ত খাজনা নাই। আর 25 বিঘার বেশি যদি হয় তখন কিন্তু প্রতি শতাংশ 2 টাকা করে, এটা মনে রাখবেন। ওইটা আমরা ওই গেজেটটাতে পাবো। তাহলে 25 বিঘা পর্যন্ত খাজনা নাই, আর 25 বিঘার বেশি হইলে একদম এক শতক থেকে শুরু করে যদি ধরলাম আপনার 30 বিঘা সম্পত্তি থাকে, তাহলে টোটাল 30 বিঘার উপরেই কি হবে, খাজনাটা প্রযোজ্য হবে। এমন না যে শুধু ওই 25 বিঘা বাদ দিয়ে তার উপরে যাবে, এমন না, একদম টোটাল জমিটার উপর খাজনা প্রযোজ্য হবে। এরপরে সরকার আইন করে কিছু সম্পত্তির ভূমি উন্নয়ন কর মওকুফ করতে পারে। আমরা জানি অনেক যেই জায়গা জমির ভূমি উন্নয়ন কর মওকুফ আছে, যেমন আপনার মসজিদ গুলা আছে, ঈদগাহ মাঠ আছে, শ্মশান ঘাট আছে, এগুলার কিন্তু খাজনা দিতে হয় না। তো এই রিলেটেড আমরা কথাবার্তা পাবো। তো এখানে জাস্ট একটা বলছে যে সরকার বিজ্ঞপ্তি দিয়ে কি করতে পারবে, কিছু সম্পত্তির চাইলে সে খাজনাটা মওকুফ করতে পারবে। এখন যদি আমরা এক্ষেত্রে দেখি, এখানে আরো যে 6 নম্বরে আমাদের যেটা বলতেছে যে অবিভক্ত দাগ, খতিয়ান ইত্যাদি রিলেটেড 3টা কথা বলা আছে। মূল কথাটা হচ্ছে আমরা যদি দেখি যে সর্বশেষ 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে উত্তরাধিকারী সূত্রে বা অন্য কোনো ভাবে হস্তান্তরের ফলে ভূমির মালিকানা একাধিক ব্যক্তির উপর বর্তাইলে, অর্থাৎ আপনার বাবা মারা গেছে, সম্পত্তিটা আপনারা 4-5 জনের মালিক হইছেন, অথবা অন্য কোনো কারণবশত যখন একজনের জমি একাধিক ব্যক্তির উপর মালিকানা যায়, এবং তারা কি করে, তারা খাজনা খারিজ করে না, বাটোয়ারা করে না, পৃথক কোনো খতিয়ান সৃষ্টি করে না, একসাথে যদি থাকে তাহলে ওইটাকে আমরা একটা খতিয়ানভুক্ত জমি হিসাবেই দেখব। ওই হিসাবে আপনার ভূমি উন্নয়ন কর নির্ধারিত হবে। এটা কেমন, যেমন ধরেন যে আপনার বাবার 30 বিঘা সম্পত্তি আছে, এখন আপনার বাবা মারা গেছে, আপনারা দুই ভাই মালিক, এ এবং বি। তো এই 30 বিঘা থাকার কারণে আপনার বাবাকে খাজনা দিতে হইতো 25 বিঘার বেশি যেহেতু। এখন ভাগ করলে আপনি পাচ্ছেন 15 বিঘা, আপনার ভাই পাচ্ছে 15 বিঘা। তার মানে আপনাকে খাজনা দিতে হবে না, কিন্তু আপনারা কি করেন নাই, বন্টন বাটোয়ারা করেন নাই, খতিয়ানটা পৃথক করেন নাই। তো সরকার বলতেছে আপনি যদি না করেন দোষটা তো আমার না। তো এই টোটাল সম্পত্তিটা আমরা তখন একটা খতিয়ানভুক্তই ধরবো, তখন আবার কিন্তু খাজনা আরোপিত হবে। তো এই জন্য যখনই একটা সম্পত্তি একাধিক মালিকের উপরে যাবে, উচিত হচ্ছে আপনার সম্পত্তিটা আপনি পৃথক নামজারি করে নিবেন, খতিয়ান আলাদা করে নিবেন। আর যদি খতিয়ান আলাদা না করেন, সরকার ধরে নিবে এটা একই খতিয়ানভুক্ত। আর যদি তার উপর খাজনার যদি আরোপ করার প্রয়োজন পড়ে, সেখানে খাজনা কি হবে, আরোপ হবে। এই 6-এর মধ্যে 2 নম্বরটাও একটু গুরুত্বপূর্ণ। এখানে বলে যে একজন ব্যক্তি যখন মারা যাবে, আমরা অন্য আইনেও পড়েছি, উত্তরাধিকারীরা কি করবে, আপোষ বন্টন করে একটা বাটোয়ারার দলিল রেজিস্ট্রেশন করবে, এবং সেখান থেকে তারা পৃথক পৃথক নামজারি করবে, যেটা আমরা ওই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনটার মধ্যে পড়ছি, ওই কথাটা এখানে বলা আছে। কিন্তু কথা হচ্ছে যদি তারা না করে, পরেরটা হবে। আর যদি করে তাহলে তখন আমরা পৃথক পৃথক, এই যে এই ভাইয়ের জন্য একটা খতিয়ান সৃষ্টি হবে 15 বিঘার, বি ভাইয়ের জন্য একটা খতিয়ান সৃষ্টি হবে 15 বিঘার। তো ওই কথাটাই 2 নম্বরে বলছে।
আর যদি আপনারা না করেন তখন একটা খতিয়ান ধরে কি করব, আমরা সেখানে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করব। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হাল এবং অগ্রিম ভূমি উন্নয়ন কর। হাল মানে হচ্ছে বর্তমান, ওই যে জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সময়টাকে আমরা বলি যে হাল। হাল মানে হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বর্তমান সময়। তো এখানে বলতেছে যে প্রতি বছরে আমরা কি করতে পারবো, 30শে জুন পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়াই, যেমন ধরেন যে আপনার 5 শতক জমির উপর গ্রামে বাড়ি আছে, কথার কথা ধরলাম আমরা, 5 শতক জমির উপর আপনার বাড়ি আছে, বাড়িটা অকৃষিতে পড়ছে। এখন এই 5 শতকের 10 টাকা করে 50 টাকা খাজনা। এখন আপনি যদি এই জুন মাসের, জুলাই মাসের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত দেন, 50 টাকা দিলেই চলবে, আর বেশি টাকা পয়সা লাগবে না। কিন্তু যখনই ওই জুন মাসের 30 তারিখ ক্রস করবে, তখন এইটার সাথে 6.25% হিসাবে সুদ কিন্তু যুক্ত হবে। তাহলে প্রথমেই হচ্ছে আমরা 365 দিন সময় পাবো, এর মধ্যে আমরা খাজনাটা পরিশোধ করতে পারবো। পাশাপাশি আমরা চাইলে কি করতে পারবো, 3 বছরের অধিক পরিমাণ, 3 বছর পরিমাণ আমরা অগ্রিম খাজনা দিয়ে দিতে পারবো। যেমন এখন 2025 সাল চলতেছে, 26, 27, 28, এই 3 সালের জন্য আপনি অ্যাডভান্স দিয়ে দিতে পারবেন। তবে অনলাইন সিস্টেমে এখন পর্যন্ত নতুনটার মধ্যে ওই অপশনটা কিন্তু তারা অ্যাড করে নাই, যদিও আইনে আছে, কিন্তু বাস্তবে যখন আপনি খাজনা দিতে যাবেন অনলাইনে, সেখানে এখনো অগ্রিম খাজনার অপশনটা কিন্তু তারা রাখেন। তো হয়তো ভবিষ্যতে তারা দিবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে আমরা যে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে যে আমরা কি করতে পারবো, হাল সনে বিনা সুদে আমরা খাজনা দিতে পারবো, আর অতিরিক্ত অ্যাডভান্স হিসাবে অগ্রিম 3 বছরের খাজনাটা আমরা পরিশোধ করতে পারবো। এখন বাকিটা বর্তমানে যেহেতু অনলাইন সিস্টেমে হবে, তো আইনের মধ্যে আগে কিছু লেখা ছিল না, ওই জন্য জাস্ট দিচ্ছে যে অনলাইন ইলেকট্রনিক মাধ্যমে আমরা খাজনা প্রদান করতে পারবো। সেখানে কোনো স্বাক্ষর থাকবে না, ইলেকট্রনিক ভাবে প্রস্তুত হবে, কোনো সিল স্বাক্ষর কিছুরই দরকার নাই, ওই শুধু একটা কিউআর কোড থাকবে যেটা দ্বারা আমরা যাচাই করতে পারবো যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তাই কোথাও আর এখন অনলাইনে যে খাজনাগুলা দেয় এগুলার মূল রসিদের দরকার হয় না, কোনো সিল স্বাক্ষরের কিছুরই দরকার হয় না, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের পদ্ধতি। তো আগে আমরা পূর্বের নিয়মটা আলোচনা করি। পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে যে, বা এখনো যে নিয়মটা আছে, পূর্বেও ছিল যে, যেমন ধরেন যে আপনি কি করছেন 2021, 2022, 2023, এই 3 বছর, মানে 2021 সাল থেকে আপনি খাজনা দেন না। তারপরে এখন 2024, আর আজকে হচ্ছে 2025। তো টোটাল আমরা নিলাম 5 বছর, আর এই 25টা হচ্ছে হালসন, এটা এখনো বকেয়া হয় নাই। তাহলে দেখেন যে আপনার কয় বছরের খাজনা বাকি, 4 বছরের খাজনা বাকি। তো পূর্বে যে আইন ছিল ওই আইনে বলা ছিল যে, আমাদের তামাদি আইন বলে একটা আইন আছে, ওইখানে বলা আছে যে 3 বছরের মধ্যেই বকেয়া খাজনাটা দাবি করতে হবে, নাইলে সরকার হইলেও সরকার আপনার কাছ থেকে আদায় করতে পারবে না। তো সরকার তখন আদায় করতে পারতো কোনটা, এই যে আপনার কাছ থেকে 22, 23, 24, এই 3 বছরের জন্য আপনাকে বাধ্য করতে পারতো, কিন্তু 21 সালেরটা বাধ্য করতে পারতো না। তো তাদের ম্যানুয়ালে বলা ছিল যে সেটা ওই যে তহসিলদার আছে উনি নিজের পকেট থেকে দিবে। তবে বাস্তবে যখন আমরা যাইতাম, আমাদেরকে আসলে ওই বকেয়া ছাড়া তারা নিত না, এটার সাথে আরো সুদ যুক্ত করে নানা প্রকার ভাবে আদায় করতো। এটা ছিল পূর্বের আইন। আর এখনকার আইনে বলতেছে যে না, যদি এখানে 5 বছর কোনো 20 বছরেরও বাকি থাকে, তাহলে ওই টোটাল 20 বছরের 6.25% হিসাবে চক্রবৃদ্ধি হারে সুদ সহ আপনার কাছ থেকে আদায় করা হবে। এটাই হচ্ছে মূল জিনিস। এখন ওই যে আপনি যদি না দেন তারপরও কি করবে, তো সরকারের একটা আইন আছে, আমরা জানি যে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1930। এটার মাধ্যমে এসএলএন সাহেব কি করবে, যদি আপনার 3 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত বকেয়া থাকে, 3 বছরে আপনার কত টাকা খাজনা হয়, আপনাকে একটা নোটিশ দিবে যে আপনার এত টাকা খাজনা বাকি আছে, আপনি অতি দ্রুত সেটা পরিশোধ করেন। যদি আপনি পরিশোধ করে দেন কোনো সমস্যা নাই, নোটিশ শেষ, মামলাটা ওইখানে ক্রস। যদি আপনি না দেন, তাহলে পরবর্তী ধাপে তারা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার স্থাবর ও অস্থাবর সম্পত্তি কোক করে বিক্রি করতে পারে, মানে আপনার বাসায় আসে, আপনার গরু আছে, ছাগল আছে, বা অন্য কিছু আছে, ওইগুলা বিক্রি করে তারা খাজনার টাকাটা আদায় করতে পারবে। যদি সেটাও আপনার না থাকে, তাহলে যেই জমিটা, ওই জমিটা বিক্রি করেও তারা খাজনার টাকাটা আদায় করতে পারবে। তবে বাস্তবতা হচ্ছে আমাদের জমির দাম এখন লাখের উপরে, প্রতি শতক চলে 10 লাখ, 20 লাখ, আর খাজনা হয় না 1,000। তো বাস্তবতা দেখা যায় যে আসলে জমি এরকম নিলামে বিক্রি হয় না, সবাই এই 5-10 হাজার টাকা যে কোনো ভাবে ম্যানেজ করে দিতে পারে। তো আইন যেহেতু তৈরি করতে হবে, ওই জন্য আইনে বলা আছে আর কি,
যে তারা চাইলে আপনার স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি বিক্রি করে কি করতে পারে, খাজনাটা নিয়ে নিতে পারে। এমনকি যদি অন্য কোনো টাকা পয়সা না থাকে ওই জমিটাও তারা বিক্রি করে দিতে পারে। এটা হচ্ছে আইনের মেইন নিয়ম। এখন আসি আমরা, একটা বেসিক কথা হচ্ছে আমাদের সম্পত্তি গুলা হচ্ছে মৌজা ভিত্তিক। তো মৌজা কি এটা অবশ্যই আমরা সবাই জানি। আমাদের যে থানা আছে, উপজেলা আছে, উপজেলার জমিগুলাকে নকশা করার জন্য পৃথক পৃথক ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগকে আমরা মৌজা বলি, যার সিরিয়াল নাম্বারকে জেএল নাম্বার বলি। তো বলতেছে যে প্রতিটা মৌজার মধ্যে মালিকের কি থাকবে, একটাই মাত্র খতিয়ান থাকবে। ধরেন যে আপনি একজন সম্পত্তির মালিক, একটা মৌজার মধ্যে আপনার 5টা দাগে, পৃথক পৃথক দাগে এরকম 5 জায়গায় জমি আছে। বা আপনি হয়তো কোনো জমি 2010 সালে ক্রয় করছেন, একবার নামজারি করে নিছেন, একটা খতিয়ান হইছে। 20 সালে একবার ক্রয় করছেন, একবার নামজারি করছেন, 2টা খতিয়ান হইছে। তো আইন বলতেছে যে না, একটা মৌজায় আপনার একটাই খতিয়ান থাকবে। এরকম যদি একাধিক খতিয়ান থাকে, আপনার উচিত হবে সেগুলোকে একই খতিয়ানভুক্ত করে নেওয়া। তো এটা তারা বলতেছে এটা এসিল্যান্ডেরই দায়িত্ব। তো যেহেতু এখনো অনলাইন সিস্টেম ওইরকম নাই, ওই জন্য হয়তো আমরা জানতে পারি না। তবে আইনের নিয়ম হচ্ছে একটা মৌজাতে একজন ব্যক্তির একটাই মাত্র খতিয়ান থাকবে, যে জিনিসটা মনে রাখবেন। এখন ধরেন যে আপনার আধা শতক জমি আছে, মাত্র আধা শতক। তো এখন এই আধা শতকের জন্য আপনাকে বাধ্য হয়ে 1 শতকের খাজনা দিতে হবে। ওই কথাটাই 11 নম্বরে বলছে যে ভগ্নাংশ থাকলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নিব। যদি কোনো কারণবশত আপনার খাজনার টাকার পরিমাণ যদি ভগ্নাংশে আছে, যেমন ধরেন যে আসলো 110 টাকা 50 পয়সা, কারণ যখন আমরা সুদ হিসাব করব, সুদ হিসাবে কিন্তু আপনার এরকম পয়সা আসবে। তো বলতেছে এটাকে আমরা তখন পরবর্তী পূর্ণ সংখ্যায় ধরবো 111 টাকা। সহজ কথা, ভগ্নাংশ আসলে পরবর্তী পূর্ণ সংখ্যায় সেটা জমির পরিমাণ হোক অথবা টাকার পরিমাণ হোক, ওই দুইটা জিনিসই বলছে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ওই যে প্রথমে আমরা যেটা বললাম যে ভূমি উন্নয়ন উম, কর থেকে সরকার চাইলে গেজেট করা অব্যাহতি দিতে পারবে। তো আইনের মধ্যে বলে দিচ্ছে যে আসলে কিসের কিসের অব্যাহতি দিতে পারবে। তো এখানে বলতেছে যে দেখেন, সরকারি কবরস্থান, হিন্দুদের শ্মশান ঘাট, মসজিদ, ঈদগাহ মাঠ, সার্বজনীন মন্দির, গির্জা এবং সর্বসাধারণের প্রার্থনার স্থান, খেলার মাঠ, এগুলোকে সরকার গেজেট করে কি করতে পারে, তারা খাজনা দেওয়া থেকে অব্যাহতি দিতে পারে, কোনো সমস্যা নেই। এমনকি আপনার যদি ব্যক্তিগত কোনো কবরস্থানও থাকে, সেটার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন যে এটা আমরা ব্যক্তিগত ছিল, এটা এখন আমরা সামাজিক ভাবে করে দিব, ওইটার জন্য আবেদন করলেও এসিল্যান্ড যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ, সেটারও খাজনা মওকুফ কিন্তু করতে পারে। আর 14 নম্বরে দেখেন, ওই যে মওকুফ দাখিলা যেটাকে আমরা বললাম যে 25 বিঘা পর্যন্ত যখন আপনার কি থাকে, কৃষি জমি থাকে, তখন আপনাকে খাজনা দিতে হয় না। তবে প্রতি বছর আপনাকে 10 টাকা পরিশোধ করতে হয়। এটা হচ্ছে যে খাজনা দাখিলা মওকুফ। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে, আর কিছুই না। এরপর যদি আমরা দেখি, এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, যদিও সেই নিয়ম অনুযায়ী হয় না। যে ভূমি উন্নয়ন করটা কিভাবে নির্ধারণ করা হবে, এখানে নানা প্রকার কথা বলা আছে। বাস্তবে সেই 2015 সালে যে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়েছে, আজ পর্যন্ত 10 বছর হয়ে গেছে, ওই এই একই রকমই কিন্তু আছে, চেঞ্জ করা কিন্তু হয় নাই। হয়তো ভবিষ্যতে চেঞ্জ করা হবে, দেখা যাক কবে হয় আবার। এখন আপনার যদি মনে হয় যে আপনার প্রতি বছর কি হবে, যদি এসিলেন সাহেব চায় আপনার জমিটার ভূমি উন্নয়ন করটা উনি কম বেশি করতে পারেন। যদি আপনি দেখেন যে সেখানে কি করা হয়েছে, বেশি রাখা হয়েছে বা বেশি ধরা হয়েছে, আপনি চাইলে কিন্তু রিভিউ দায়ের করতে পারেন অথবা আপিল দায়ের করতে পারেন। তো বাস্তবে কিন্তু দরকার হয় না। তবে বর্তমান অনলাইন সিস্টেমে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করলেন বা যত টাকা খাজনা দেখাচ্ছে, ওইখানে আপনি দেখাইতে পারবেন যে আপনার আপত্তিটা আপনি এসিল্যান্ডের কাছে ওইখানে আবেদনটা করতে পারেন। এখানে কোনো সমস্যা কিন্তু নাই। তো ওই জন্য আইনের মধ্যে রাখা হয়েছে, এটাই হচ্ছে মূল জিনিস। আর আপনার জমির খাজনা বেশি ধরা হয়েছে এই মর্মে কোনো দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে না। আপনার জমির খাজনা বেশি ধরা হয়েছে এই মর্মে কোনো দেওয়ানি আদালতে কি করা যাবে না, খাজনা জন্য মামলা দায়ের করা যাবে না। আর যদি দেখি, এটা বলতেছে যে সরকার একটা বিধি তৈরি করবে, যেটা আমাদের কাজের না, একটা ইংরেজি পার্ট থাকবে কাজের না। তো মূল এই আইনের মূল বিষয়বস্তু হচ্ছে এটা, আর কিন্তু তেমন কিছুই না। তাহলে ভূমি উন্নয়ন কর আইনের মধ্যে মূল যে জিনিসটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে এইখানে আমাদের 25 বিঘা পর্যন্ত কৃষি সম্পত্তির খাজনা দিতে হবে না, শুধু 10 টাকা যদি আমরা কি করি বাৎসরিক পরিশোধ করি তাতেই যথেষ্ট।
আর যখন 25 বিঘার বেশি হবে তখন প্রতি শতাংশ 2 টাকা করে দিতে হবে, যেটা আমরা ওই পরবর্তী গেজেটটাতে সেখানে দেখতে পারবো। আর কৃষি জমির আমাদের কি হবে না, এই যে খাজনা যেগুলো আছে আমাদের, পূর্বে কি হইতো 3 বছরে তামাদি হয়ে যাইতো, না দিলেও চলতো। কিন্তু এই আইন তৈরি করার পরে বলতেছে যে না, কৃষি সম্পত্তির খাজনা কি হবে না, তামাদি হবে না, সরকার যে কোনো সময় আদায় করতে পারবে। তবে নর্মালি সরকার 3 বছরের আগে কোনো মামলা দায়ের করে না। 3 বছরের বেশি যদি আপনার খাজনা বাকি থাকে, তখন ওই যে পিডিআর অ্যাক্টের অধীনে একটা আপনাকে মামলা দায়ের করবে। মামলা বলতে আদালতে না, ওই এসএলএন অফিস থেকে একটা নোটিশ আসবে, আপনাকে একটা সময়সীমা দিবে। ওই সময়সীমার মধ্যে টাকা পরিশোধ করার জন্য বলবে, যদি পরিশোধ করে দেন কোনো ঝামেলা নাই, না করলে আপনার বাসায় এসে অস্থাবর বা স্থাবর যা কিছু আছে ওইখান থেকে তারা খাজনাটা আদায় করতে পারবে। যদি আপনার কিছুই না থাকে, আপনার সম্পত্তি বিক্রি করেও তারা খাজনা আদায় করতে পারবে। তো এটা হচ্ছে আজকের ভিডিওর প্রথমাংশে আমাদের ভূমি উন্নয়ন কর আইন 2023। আশা করি এখানে আপনাদের বোঝার মতো যা ছিল বুঝতে পারছেন। তারপরেও যদি প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা পরবর্তীটাতে যাব, যেটা হচ্ছে আমাদের ভূমি সংস্কার আইন। জাস্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আর জুমের মধ্যে দেখবেন যে হাত উঠানোর অপশন আছে, যদি প্রশ্ন থাকে তাহলে হাত উঠানোর অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, দ্বিতীয় অংশে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমাদের ভূমি সংস্কার আইন। তো এটাও আমাদের ওই যে এরশাদ সরকার ছিল তখন 1984 সালে, তখন উনি একটা অর্ডিন্যান্স জারি করছিল, এখন যেমন ডক্টর ইউনূসের সরকার। তো আইন এবং অর্ডিন্যান্সের মধ্যে এটাই মেইন পার্থক্য, মনে রাখবেন। যখন সংসদের মাধ্যমে কোনো একটা আইন আসে সেটাকে আমরা আইন বলি, কিন্তু যখন সংসদ কার্যকর থাকে না, রাষ্ট্র পরিচালনার জন্য আইনের দরকার হয়, তখন যে আইনটা আসে ওইটাকেই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে। এটাই পার্থক্য, আর তেমন কিছু পার্থক্য কিন্তু নাই। তো এটা 1984 সালে এরশাদ সরকার জারি করেছিল। এখন আমরা দেখি এর মধ্যে গুরুত্বপূর্ণ যে আমাদের কথাটা আছে এবং কিছু ডেফিনেশন আছে, ওইটা একটু দেখতে হবে। তো এই আইনের মধ্যেও পরিবার দেওয়া আছে, দেখেন ওইখানেও আমরা পরিবার পড়ছি, যে পরিবার বলতে কাকে অন্তর্ভুক্ত করবে, আর এই আইনের মধ্যে কাকে অন্তর্ভুক্ত করতেছে। এখানে বলতেছে যে ব্যক্তি, তার স্ত্রী, তার পুত্র, অবিবাহিত কন্যা, তার পুত্রবধূ, তার পৌত্র এবং অবিবাহিত পৌত্রী। এখানে কিন্তু সে বাবা মাকে ইনক্লুড কিন্তু করে নাই। তাহলে এক একটা আইনের মধ্যে দেখেন যে পরিবার বলতে পৃথক পৃথক জিনিস কিন্তু বোঝাচ্ছে। আবার এখানে বলতেছে যে কোনো ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, পৃথকভাবে বসবাস করে সাবালক হয়, তাহলে সে এই পরিবারের বাইরে পৃথক একটা পরিবার বলে গণ্য হবে, এই জিনিসটাই। আর এখানেও ওই যে প্রমিত বিঘা বলতে 33 শতাংশে সরকারি বিঘাটা বুঝাবে, মানে সরকারি বিঘা আমাদের 33 শতাংশে হয়। এরপরে যদি আমরা দেখি যে বাস্তবিটা বলে একটা শব্দ পাবো, যে কি করা যায় না, বাস্তবিটা অধিগ্রহণ বাস্তবিটাকে নিলামে বিক্রি করা যায় না। বাস্তবিকা বলতে বোঝায় গ্রামে 33 শতাংশ পর্যন্ত কৃষকের যে বাড়ি ঘরটা আছে, সামান্য ছোট পুকুর আছে, এই জায়গাটাকে বলে বাস্তবিটা। এই বাস্তবিটাকে কি করা যায় না, কোনো প্রকার এই বাস্তবিটার উপর লোন নেওয়া যায় না, বাস্তবিটাকে কেউ নিলামে বিক্রিও করতে পারে না। আর এই আইনটা দেখেন, এই আইন বলতেছে যে অন্য কোনো আইনে যাই কিছু থাকুক, এই আইনটাতে যেটা বলবে সেটাই প্রাধান্য পাবে, অন্য কোনো আইনের কোনো কার্যকারিতা থাকবে না। আইনের এটা হচ্ছে বিশেষ নিয়ম, এগুলাকে বলে যে বিশেষ আইন। তো এখানে সর্বপ্রথমে যেটা সেটা বলতেছে যে কৃষি জমি অর্জনের সীমাবদ্ধতা, এটাকে আমরা বলি যে কৃষি জমি অর্জনের সিলিং। সিলিং মানে হচ্ছে ঊর্ধ্বসীমা, যে একজন ব্যক্তি বা একটা পরিবার সর্বোচ্চ কত বিঘা পর্যন্ত কৃষি জমি অর্জন করতে পারে। তো সর্বশেষ লেটেস্ট যে নিয়ম সেটা হচ্ছে আমাদের 60 বিঘা পর্যন্ত। তাহলে এখানে প্রতি বিঘা কত, আমাদের 33 শতাংশ করে আমাদের বিঘাগুলো। তো তো আপনি জাস্ট আপনার মতো করে হিসাব করে নেন যে 33 শতাংশ করে হইলে কত একর হচ্ছে। 60 বিঘাকে যদি আপনি ভাগ দেন একর দিয়ে, মোটামুটি সম্ভবত যদি আমরা একটু দেখি, 60 × 33 ভাগ হচ্ছে আমাদের 100, মোটামুটি প্রায় 20 একরের মতো, সামান্য একটু কম। তার মানে 60 বিঘা পর্যন্ত কৃষি জমি আপনি অর্জন করতে পারবেন, এর বেশি আপনি অর্জন করতে পারবেন না, এটা হচ্ছে সিলিং। এখন অনেকেই বলবেন যে ভাই এর বেশি যদি অর্জন করে, তো এর বেশি অর্জন করলে এই আইনের মধ্যেই আছে, যদি সে কি করে, যদি উত্তরাধিকার এবং ওসিয়ত ছাড়া বা উইল ছাড়া অন্য কোনো ভাবে সে সম্পত্তি পায়, তাহলে অতিরিক্ত জমিটা সরকার নিয়ে নিবে, কোনো ক্ষতিপূরণও দিবে না।
কিন্তু যদি সে উত্তরাধিকার সূত্রে পায় অথবা উইল সূত্রে পায়, সেক্ষেত্রে সরকার তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিবে। যদিও এ ধারার কার্যকারিতা তেমন লক্ষ্য করা যায় না, কারণ ধরেন যে আপনি ঢাকায় কিনে রাখছেন 50 বিঘা, আপনি চট্টগ্রামে কিনে রাখছেন 20 বিঘা, দিনাজপুরে কিনে রাখছেন 30 বিঘা। যেহেতু এখনো টোটাল জিনিসটা অনলাইনে আসে নাই, তো এর জন্য কিন্তু এখনো ধরা যাচ্ছে না। তো ধীরে ধীরে যখন আমরা এখন নামজারি খাজনা খারিজে এনআইডিটা বাধ্যতামূলক, দেখবেন যে আগামী 5-10 বছরে আপনি ওই এনআইডির বিপরীতে কোথায় জমি আছে সেটা অটোমেটিক চলে আসবে। তাহলে আমাদের কৃষি জমি অর্জনের সীমাবদ্ধতা হচ্ছে 60 বিঘা পর্যন্ত আমরা অর্জন করতে পারবো, এর বেশি কিন্তু না। তবে এর ইতিহাসটা একটু জানে নেন। সর্বপ্রথম যখন আমরা ওই যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে 100 বিঘা পর্যন্ত ব্যক্তি সম্পত্তি রাখতে পারবে, কৃষি সম্পত্তি। এরপরে মোটামুটি 58 কি 61 সালের দিকে আইয়ুব সরকার তার নিজের জন্য সেটা 375 বিঘা পর্যন্ত নিয়ে যায়, বলে যে না, 375 বিঘা পর্যন্ত একটা পরিবার বা ফ্যামিলি রাখতে পারবে। এরপরে যখন আবার বাংলাদেশে কি আসলো, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হইল, তো এরপরে এই সীমাটা আবার কমিয়ে নিয়ে আসে 100 বিঘা নিয়ে আসা হইলো। তো ওই 100 বিঘা থেকে কমিয়ে বর্তমানে 60 বিঘা পর্যন্ত করে রাখা হয়েছে। তাহলে আগে ছিল প্রায় 100, তারপরে আবার বাড়িয়ে 375, তারপরে আবার ধীরে ধীরে কমে এখন পর্যন্ত হচ্ছে আমাদের 60 বিঘা। এই জিনিসটাই আমরা মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। তাহলে 60 প্রমিত বিঘা পর্যন্তই একজন ব্যক্তি বা একটা পরিবার কৃষি জমি অর্জন করতে পারবে, এর বেশি না। আর এইখানে আমরা যে কথাটা আপনাদেরকে 2 লাইনে বললাম, যদি আপনি উত্তরাধিকার মানে আপনি বাবার কাছ থেকে পান, অথবা কেউ আপনাকে গিফট করে, দান করে বা উইল করে, তো সেক্ষেত্রে কি করবে, সরকার আপনাকে কিছু ক্ষতিপূরণ দিবে, যেটা সরকার নির্ধারণ করে ক্ষতিপূরণ দিবে, কিন্তু জমিটা সরকার খাস করবে, সরকার নিয়ে নিবে। আর যদি এর বাইরে অন্য কোনো ভাবে আপনি গোপনে টাকা দিয়ে কোনোভাবে অর্জন করেন, তাহলে সেইটা টাকা পয়সাও দিবে না, সরকার খাস করে নিবে। এখন আসি আমরা বেনামি লেনদেন, স্থাবর সম্পত্তির বেনামি লেনদেন। তো এই জিনিসটা বা এই শব্দটা আমরা আজকাল শুনি না, এই জন্য আমাদের কাছে এটা মনে হবে যে এটা আবার কি বেনামি লেনদেন। কিন্তু যারা প্রবাসী আছেন, দেশের বাইরে থাকবেন, এদের মাঝে দেখবেন যে হয়তো এক ভাই বিদেশে আছে, সম্পূর্ণ টাকা পয়সা সেই দেয়, তো টাকা দিয়ে জায়গা জমিটা কি করে, বাবার নামে ক্রয় করে। এখন সে চিন্তা করে আমার বাবা, তারা 6 ভাই, পরবর্তীতে যখন দেশে আসে দেখা যায় যে যেহেতু বাবার নামে সম্পত্তি, সম্পত্তিটা 6 ভাগেই ভাগ হয়, এটা দেখা হয় না যে টাকা পয়সা কে দিচ্ছে। তো পূর্বে যেটা হইতো সেটা হচ্ছে যে আমার কাছে টাকা আছে, আমি নিজ নামে সম্পত্তি না ক্রয় করে আপনার নামে ক্রয় করতে পারতাম, এবং আমার যখন দরকার হইতো আপনার থেকে আমি নিতে পারতাম। তো এইটাই হচ্ছে আমাদের বেনামি ট্রানজাকশন। এই 1984 সালে প্রথম আইন করে বলা হয় যে না, কোনো বেনামি ট্রানজাকশন করা যাবে না। যিনি সম্পত্তির দলিলে যার নাম থাকবে উনি হবেন সম্পত্তির মালিক, চাই টাকা পয়সা যেই দুক তাতে আমাদের দেখার কোনো বিষয় না। আমরা ধরে নিব যে ওই ব্যক্তির উপকারার্থে ব্যক্তি টাকা পয়সা দিয়ে তাকে জমিটা কিনে দিছে। তাহলে স্থাবর সম্পত্তির বেনামি লেনদেনের ক্ষেত্রে আপনি এই জিনিসটা মনে রাখবেন যে কোনো ব্যক্তি নিজের উপকারার্থে কোনো স্থাবর সম্পত্তি অন্যের নামে ক্রয় করতে পারবে না। যার নামে দলিল উনি সম্পত্তির মালিক, অন্য কেউ এইটা বলতে পারবে না যে এই সম্পত্তি ক্রয় করার সময় আমি টাকা পয়সা দিছি। এখন যেমন ধরেন যে একজন নাবালক, 14 বছর বয়স্ক বয়স, এখন তার নামে আপনি 1 বিঘা সম্পত্তি নিলেন, তো নর্মালি এই নাবালক তো টাকা পয়সা ইনকাম করবে না, তাহলে টাকাটা তো অন্য কেউ দিছে। এখন দলিল তো নাবালকের নামে, এখন যে টাকা পয়সা দিছে সে কি জমিটা দাবি করতে পারবে? আইন বলতেছে যে না, পারবে না, কারণ আইন ধরে নিছে এই নাবালকের উপকারার্থে ওই ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করে দিচ্ছে। মূল কথা হচ্ছে দলিলে যার নাম, সম্পত্তির তিনি মালিক, অন্য কেউ কোনোভাবে কোনো আদালতে মামলা করে এই সম্পত্তি দাবি করতে পারবে না। 1984 সালের পূর্বে দাবি করতে পারত, 1984 সালের পরে এইরকম বেনামি ট্রানজেকশনটা নিষিদ্ধ, করতে পারবে না। এখন আসি আমরা পরবর্তী কনসেপ্টে, বাস্তুভিটা, বসত ভিটা। বাস্তুভিটা বলতে সহজে বুঝে নেবেন যে বাড়িঘর। তো বলতেছে যে বাস্তুভিটা হইতে উচ্ছেদ করা যাবে না, কোনো ভূমি স্বত্বাধিকারীকে কি করতে পারবে না, কোনো আদালত তাকে উচ্ছেদ করতে পারবে না। তো এই জন্য যারা ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকে সম্পত্তি মর্গেজ করেন, ওই গ্রামের বাড়িঘর সহ 33% জায়গা যদি সে মর্গেজও করে, সেটা কিন্তু ওই যে ব্যাংক আছে তারা নিতে পারবে না। ওই জন্য ব্যাংকে যারা লয়ার আছে তাদেরকেও কিন্তু আইনগুলো পড়তে হয়।
তারা যদি ভুল করে সেটা মর্গেজ হিসাবে নিয়েও নেয়, আইন বলতেছে যে না, এটা নিষিদ্ধ, আপনি নিতেই পারবেন না। কোনো আদালত আপনারটা নিলামও করতে পারবে না। এমনকি যদি সরকারের অধিগ্রহণ করার দরকার পড়ে, সরকার আপনাকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিবে, দেওয়ার পরেই সরকার সেটা কি করবে, অধিগ্রহণ করবে। এটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে আসলে দেখেন, বাড়িঘর মানুষের বংশ পরম্পরায় থাকে, সেখানে আপনার যাবতীয় স্মৃতি বিজড়িত থাকে। এই জন্য যাতে একজন কৃষক তার বাস্তুভিটা থেকে যে কোনো কারণবশত উচ্ছেদ না হয়, এই জন্যই এই আইনটা নিয়ে আসে। এখানে কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে, যাতে মানুষের বাড়িঘর থেকে অন্য কাউকে আইনি পন্থায় হোক আর জোর করে হোক, যাতে উচ্ছেদ যাতে না করে। এটাই হচ্ছে মূল জিনিস। এখন আসি, এই বাড়ি ঘরের জন্য যাদের জায়গা জমি নাই, সরকার দেখবেন যে বিভিন্ন জায়গায় খাস জমি দেয়। এই যে গত আওয়ামী লীগ সরকার কি করছে, অসংখ্য টাকা পয়সা নষ্ট করছে গৃহহীনদের ঘর দেওয়ার নামে, অসংখ্য ঘর বাড়ি তৈরি করেছে, যেগুলা আমরা সবাই জানি যে ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। এখানে আইনের মধ্যে বলা হচ্ছে যে পল্লী এলাকায় বাস্তবিটা হিসাবে ব্যবহৃত হবে এমন খাস জমি যদি সরকারের থাকে, সরকার ওইখান থেকে কি করতে পারবে, ভূমিহীন মুক্তিযোদ্ধা এবং তার পরিবার অথবা ভূমিহীন কৃষক বা শ্রমিককে কে সে দিতে পারবে, চিরস্থায়ী ভাবে দিতে পারবে। তো পূর্বে এটা 5 কাঠা ছিল, তো এটাকে কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে, যেটা খুবই নগণ্য। ওই 1984 সালের আইনে ছিল 5 কাঠা, এইবার এটাকে কমিয়ে 5 শতক নিয়ে আসা হয়েছে। 5% পর্যন্ত চিরস্থায়ী ভাবে দিয়ে দিতে পারবে। আর ওই সম্পত্তিটা বংশ পরম্পরায় শুধু কি হবে, উত্তরাধিকারী সূত্রেই হস্তান্তরিত হবে, এর বাইরে বিক্রি, বন্ধক, মর্গেজ এগুলো করা যাবে না। তাহলে সরকার যে জমিটা বাড়ি করার জন্য গৃহহীনদেরকে দিবে, ওই জমিটা বিক্রি হবে না, হস্তান্তর হবে না, শুধু ওই সে মারা গেলে তার উত্তরাধিকারীদের কাছে যাবে। তো এরকম যাদের অঞ্চলে দেখবেন যে ওই কলোনির জমি আছে, একটা শব্দ শুনবেন আপনি, কলোনি সম্পত্তি, যদিও এটা হচ্ছে যে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জমি। যেটা মূল কাহিনীটা হচ্ছে যে যখন আমাদের এই যে ভারত এবং পাকিস্তানের বিভাজন যখন হয় 1947 সালে, তো ওই ভারতীয় অঞ্চল থেকে মুসলিমরা যখন বাংলাদেশে আসে আর বাংলাদেশি অঞ্চল থেকে হিন্দুরা যখন ভারতে চলে যায়, তখন এই অধিক সংখ্যক লোককে বসবাসের জন্য সরকার নির্দিষ্ট জায়গা মতে দেখবেন যে একটানা বিভিন্ন বাড়িঘর করে দিয়েছে, সবাইকে এরকম জায়গা দিয়েছে। তো ওইগুলাই হচ্ছে নর্মালি 1958 সালে একটা অধ্যাদেশ করে দিচ্ছে, 99 বছরের একটা লিজ হিসাবে দিয়ে দিয়েছিল। তো ওইটার মধ্যে ওই শর্তটা ছিল, এটা বিক্রি বা হস্তান্তর হবে না, এটা শুধু বংশ পরম্পরায় যাবে। তো মানুষ নানা প্রকার কারণবশত এগুলা, যেহেতু নামজারি আগে হইতো, তো এগুলাকে বিক্রি করে দিত। এখন কিন্তু ওগুলা নামজারি বন্ধ। ওই কলোনি সম্পত্তি আপনি চুক্তি করে ক্রয় করে কোনো লাভ হবে না, কারণ ওগুলার মালিক কিন্তু তারা না, তারা শুধু ওই 99 বছরের মেয়াদি লিজে আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে এই সরকারের যে খাস জমি বন্দোবস্ত কেউ পাবে, সেটা শুধু উত্তরাধিকার সূত্রে হস্তান্তর হবে, ওইটাকে বিক্রি করা যাবে না। এখন আসি, আমরা গত আইনেও পড়েছি কৃষি সম্পত্তি ইজারা দেওয়া যায় না। তাহলে আমরা কি করব, আপনার 10 বিঘা জমি আছে, আপনি চাষাবাদ করেন না, করবেনটা কি? তো 8 ধারা বলতেছে আপনি বর্গা চাষ করেন। এখন এই বর্গা চাষটা কি? বর্গা চাষটা আমাদের এক এক অঞ্চলে এক এক রকম আছে। দেখবেন যে আপনার অঞ্চলে আপনার 1 বিঘা জমি আছে, যে চাষাবাদ করে তাকে আপনাকে 50% খরচ দিতে হয়। তারপরে যখন সেখান থেকে ফসল আবাদ দিয়ে হয়, ওইটাকে 3 ভাগ করে, 1 ভাগ খরচে যায়, 1 ভাগ উনি পায়, 1 ভাগ আপনি পান। আবার কোনো অঞ্চলে দেখবেন যে, যেমন আমাদের এই রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে এই ভাগ চাষ হয় না। ওইখানে ধরেন আমার 1 বিঘা জমি আছে, এখন আমি এই 1 বিঘা আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষাবাদ করেন না করেন আপনার ব্যাপার। যে বছরে আমাকে কি করবেন, 30,000 টাকা দিয়ে দিবেন। আপনি আবাদ করেন বা না করেন, খালি রাখেন, আমার দেখার বিষয় না। 3 বার আবাদ করেন, কোটি টাকা লাভ করেন, আমার দেখার বিষয় না। 1 বছর আপনি চাষাবাদ করবেন, আমার 30,000 টাকা দিবেন। এখন এই বর্গা চাষ বা আদিটা আমাদের এক এক অঞ্চলে এক এক রকম, তবে আইনে যেভাবে আছে খুব কম বিভিন্ন জায়গায় এরকম চাষাবাদটা করা হয়। তো মূল এখানে যে কাহিনীটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে কৃষি জমি শুধুমাত্র যিনি মালিক উনি চাষাবাদ করবেন, অথবা অন্য তার অধীনে কেউ যদি শ্রমিক থাকে সে চাষাবাদ করবে, অথবা আপনি বর্গা চাষ দিবেন, ওই বর্গা চাষই চাষাবাদ করবে। এটা হচ্ছে নিয়ম। এখন মূল জিনিসটা যেটা হচ্ছে যে এই রকম চাষাবাদটা তাহলে কত বিঘা জমি পর্যন্ত করবে, কতদিন পর্যন্ত করবে? মোট কথা হচ্ছে সর্বোচ্চ 5 বছর মেয়াদি এই বর্গা চুক্তি হইতে পারে। আপনি একজন বর্গা চাষী হিসাবে সর্বোচ্চ 15 বিঘা পর্যন্ত চাষাবাদ করতে পারবেন, এর বেশি না। আর এই বর্গা চাষ করা অবস্থায় যদি আমি সম্পত্তিটা বিক্রি করতে চাই, তাহলে আপনার একটা অধিকার জন্মাবে অগ্রকয়ের মতো,
যে আপনি সর্বপ্রথম আমাকে জানাবেন যে ভাই আমি জমিটা বিক্রি করে দিব, আপনি যদি চান নিতে পারেন। তো আপনি যদি আমার দামের সাথে অ্যাডজাস্ট করে নিবেন, আর যদি না হয় আমি বাইরে বিক্রি করব। তবে শর্ত হচ্ছে একটা, আপনি আমাকে যেই দাম বলছিলেন, ধরেন আপনি শতক বলছেন 1 লক্ষ টাকা, আমি বাইরে 1 লক্ষ টাকার বেশি হলে বিক্রি করতে পারবো, কিন্তু 90,000 টাকা, 50,000 টাকা বা 1 লাখের নিচে অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না। কারণ যে ক্ষেত্রে আপনি আমাকে 1 লাখ টাকা দিতে চাইছেন, যেহেতু আপনি জমিটা চাষাবাদ করেন, আপনার একটা অধিকার আছে। তো এই জন্য আইন করে বলতেছে যে কি, বর্গা চাষীর একটা অধিকার থাকবে ওই সম্পত্তিটার উপর যদি বাইরে বিক্রি করতে চায়। আর যদি আপনার নিজেদের মধ্যে কি করেন, হ্যাবা করেন, দান করে দেন ঘনিষ্ঠ ওই যে 15টা সম্পর্কের মধ্যে, তাহলে আবার এই নিয়মটা কি হবে না, কার্যকর হবে না। আবার এখানে বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি 5 বছরের জন্য বর্গা দিচ্ছেন, এখন যাকে দিচ্ছেন দেখেন যে সে আবাদ করে না, ফসল ফলাইতে পারতেছে না, তো এখানে কিছু গ্রাউন্ড দেওয়া আছে, আপনি ওই বর্গা চুক্তিটা কি করতে পারবেন, বাতিল করতে পারবেন। নানা প্রকার দেওয়া আছে, তো ওগুলো অতটা আমাদের কাজের না। আর যদি আপনি বর্গা দেন, ওই ফসলের 3টা ভাগ করবেন, একটা ভাগ খরচের জন্য যাবে, একটা ভাগ আপনি পাবেন, আর একটা ভাগ যিনি চাষাবাদ করছে উনি পাবে। তাহলে আইনগতভাবে ফসলের 3 ভাগ হবে, 1 ভাগ খরচাপাতি, 1 ভাগ আপনি পাবেন, 1 ভাগ যিনি চাষাবাদ করে উনি পাবেন। ওই কথাটাই বলতেছে আমাদের। আর যেটা আমরা বললাম, যদি বিক্রি করেন, বর্গাদার যিনি আছে তার একটা অধিকার থাকবে, উনি ক্রয় করতে পারবেন। আর সর্বোচ্চ 15 বিঘা সম্পত্তি পর্যন্ত আপনি বর্গা চাষ করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি, বাকিটা অতটা কাজের কিছুই না। সেটা হচ্ছে যদি আপনাদের মধ্যে কোনো প্রকার কি করে বিরোধ ঘটে কোনো কারণবশত, আপনারা কি করতে পারবেন, আপিল করতে পারবেন। কার কাছে? এসিল্যান্ডের কাছে। মানে হচ্ছে যখন এরকম বর্গা চাষ হয়, নর্মালি 10 টাকার স্টাম্পে একটা আপনারা চুক্তি করেন, ওই চুক্তি করে ওই চুক্তি মোতাবেক কাজগুলা চলে। যদি চুক্তি নিয়ে বিরোধ ঘটে, তাহলে এসিল্যান্ডের কাছে আপনি আপিল করতে পারবেন যে সমস্যাটা কি। আর যদি এই আইনের অধীনে যে সমস্ত নিয়ম কানুন বলা আছে, কেউ যদি কি করে সেগুলো ভঙ্গ করে, তাহলে এখানে বলতেছে যে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হইতে পারে, অথবা অনধিক 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হইতে পারে। এটাই হচ্ছে মূল জিনিস এই আইনটাতে। তাহলে আমাদের এই যে ভূমি সংস্কার আইন, এটা ছিল আমাদের ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স 1984। এইটাকে বাতিল করেই এইটা করা হয়েছে, শুধু 2টা জিনিস চেঞ্জ করা হয়েছে। আগের আইন আর এটা একই আছে, শুধু ওই যে খাস জমি 5 কাঠার পরিবর্তে 5 শতাংশ। আর এইখানে যে জরিমানার পরিমাণটা আছে 1 লাখ টাকা, এটা সম্ভবত আগে 1,000 কি 10,000 টাকা পর্যন্ত ছিল। এই দুটাই পরিবর্তন করা হয়েছে, বাকি সব কপি পেস্ট একই রকম। তো এই জন্য যদি এর আগেও আপনি পড়ে থাকেন ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, এটা আর এটা একই রকম, শুধু দুইটাই পরিবর্তন আসছে। তাহলে আমরা প্রথমে দেখলাম ভূমি সংস্কার আইন, এখন দেখলাম আমরা ভূমি উন্নয়ন কর আইন এবং ভূমি সংস্কার আইন। আর আজকের সর্বশেষ হচ্ছে আমাদের সবার আলোচিত সমালোচিত, যেটা জমি যার, দলিল যার, জমিদার, মানে হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। যদিও আইনটা পাশ হওয়ার আগে সবারই অনেক আশা ভরসা অনেক কিছু ছিল, কিন্তু পাশ হওয়ার পরেও কিন্তু তেমন কোনো আমরা এই আইনের মাধ্যমে প্রতিকার কিন্তু পাচ্ছি না। তো একটা কথা আগে মনে রাখবেন, এই আইনটা আগে কি হইতো, যেমন ধরেন যে আমি আপনাকে একটা যদি আঘাত করি, আপনার কাছ থেকে টাকা পয়সা নেই, প্রতারণা করি, এগুলো একটা ক্রিমিনাল অফেন্স ছিল। কিন্তু যদি আপনার জমিটা জবরদখল করে খাই, এটা কোনো অপরাধ ছিল না, ফৌজদারি কোনো অপরাধ ছিল না। তো এই আইনটা সর্বপ্রথম তৈরি করে বলতেছে যে না, ভূমি রিলেটেড এই যে কাজগুলো, এগুলোও ক্রিমিনাল অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটাই হচ্ছে মেইন পার্থক্য, অন্য কিছু না। আগে ভূমি রিলেটেড অপরাধগুলা ফৌজদারি অপরাধ ছিল না, ওই জন্য থানায় আমরা দায়ের করতে পারতাম না, রাষ্ট্র আইনজীবী দিত না, আপনার নিজের টাকায় দেওয়ানি আদালতে মামলা করতে হইতো। আর এই আইনের মাধ্যমে আমরা সর্বপ্রথম পাইলাম যে ভূমির অপরাধও একটা ফৌজদারি অপরাধ হইতে পারে। তো দেখি কি কি প্রতিকার দিচ্ছে আর মূল জিনিসটা কি। এখন এইখানে দলিলের সংজ্ঞা দিতে গিয়ে তারা একদম টোটাল বাংলাদেশে যা কিছু আছে সবকিছু নিয়ে আসে, আইনটা তৈরির মূল উদ্দেশ্যটাই ব্যাহত করে দিছে। এখন দলিল বলতে আমরা তো জানি যে এটা হচ্ছে একটা দলিল, যেটা আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার কাছে আছে, যেখানে ছবি আছে, আঙ্গুলের ছাপ আছে, কারো কাছ থেকে ক্রয় করেছেন, হ্যাঁ বা দান, এটাই তো দলিল। আইন বলতেছে যে না, শুধু এইটা না, দলিল বলতে আরো অনেক কিছুকে অন্তর্ভুক্ত করবে, সেটা আমরা দেখি যে দলিল বলতে কি বোঝায়। এখন বলতেছে যে মালিকানা হস্তান্তর বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত যে কোনো প্রকার দলিল, বায়না দলিল, রসিদ, পাওয়ার অফ অ্যাটর্নি, নকশা, স্কেচ,
ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, এফিডেভিট, মানে যা কিছু আছে সবই দলিল। তো কথা হচ্ছে তাহলে আর আপনি আইনটা তৈরি করে লাভটা কি হইলো? লাভের কিছুই নেই। এখন ধরেন আপনার কাছে অরিজিনাল দলিল আছে, আমার নামে রেকর্ড হয়েছে, খতিয়ান আছে, আমি খাজনা দিচ্ছি আছে, তো আপনিও দলিলে মালিক, আমিও দলিলে মালিক, আইন তো বলতেছে দলিল মানে এই সব কিছু। তো এই জন্য আইনটা আসলে যেই উদ্দেশ্যে ব্যবহার হওয়ার কথা ছিল ওই উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে গেছে। কারণ একটা আইন তৈরি করতে হলে আসলে অনেক প্রকার গবেষণা করার প্রয়োজন পড়ে। আইন তৈরি করা ভূমি মন্ত্রণালয় কিন্তু কাজ ছিল না। তো আমরা জানি এই আইনটা তৈরি করছে ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় শুধু কি করছে, প্রতি স্বাক্ষর করে দিছে যে যা খুশি আপনি করেন আপনার ডিপার্টমেন্ট। কারণ বাংলাদেশে আরো প্রচলিত আইন আছে, ওগুলার সাথে গবেষণা করে প্রায় 1-1.5 বছর 2 বছর সময় নিয়েই প্রতিটা আইন তৈরি করতে হয়। ওই জন্য দেখেন যে সেই ব্রিটিশ আমলে 1860 সালের আমাদের পেনাল কোড আজকে প্রায় 150-200 বছর পরেও বাংলাদেশে চলতেছে, কারণ অনেক গবেষণা করেই আইনগুলা তৈরি করা হয়েছিল। আর এগুলা হচ্ছে তাৎক্ষণিক আইন, ওই জন্য আইনগুলার কোনো আমরা বাস্তবে প্রয়োগও দেখি না, প্রতিকারও দেখি না। তো যাই হোক, তাহলে আজকে থেকে বুঝলেন যে দলিল বলতে শুধু দলিল না, সবকিছুই দলিল। এই যে খতিয়ানও দলিল, খাজনার রসিদও দলিল, এফিডেভিটও দলিল, একটা নকশাও দলিল, ম্যাপও দলিল, সবকিছুই দলিল। এখন আসি এই আইনের মধ্যে আর যে জিনিসটা, সেটা হচ্ছে যে 3 নাম্বারটা একটু দেখতে হবে। এই আইনটা বলতেছে যে কি, এই আইনের বিধানাবলী অন্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না ঘটিয়ে। তার মানে কি, এই আইনে যেটা আছে এটার মানে এই না যে এটাই শুনতে হবে আদালতকে বা আপনাকে, অন্য আইনের কোনো বিধানকে রহিতকরণ করবে না। ওই জন্য আমরা যে বলি ওই যে তামাদি আইনের 28 ধারা, ওইটাও বাতিল হয় নাই। কারণ এই আইনটা সাবঅর্ডিনেট করে দিছে। যদি তারা এখানে বলতো অন্য কোনো আইনে যাই কিছু থাকুক এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে, তাহলে ওভার রুল করতো। যেহেতু তারা বলছে যে না, অন্য আইনে যা আছে সেটাই সঠিক, এটা আমরা তার একটা অতিরিক্ত হিসাবে দিলাম, সাপ্লিমেন্টারি হিসাবে দিলাম। মানে ওই যে যেমন আপনি বিরিয়ানি খাওয়ার পর বোরহানি একটু খাইতে হয়, তো এটা হচ্ছে এরকম, বিরিয়ানিটা অরিজিনাল জিনিস, সাথে বোরহানি পাইলে ভালো। তো যাই হোক, এখন মূল অপরাধ দেখি আমরা, বলতেছে যে ভূমি রিলেটেড প্রতারণা। সর্বপ্রথমে বলতেছে যে আপনি যখন হস্তান্তর করবেন, মানে একটা দলিল রেজিস্ট্রেশন করার, যখন সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে একটা দলিল হস্তান্তর করবেন সেই সময়, অথবা সেটেলমেন্ট অফিসে যখন জরিপ কাজ চলবে তখন, অথবা নামজারি খাজনা খারিজ করার সময় এসিল্যান্ড অফিসে তখন কি হবে, রেকর্ডটা যখন হালনাগাদ করা হবে, এই সময় যদি কেউ নিম্ন বর্ণিত কাজগুলো করে তাহলে আইনের ভাষায় সে ভূমি প্রতারণা করলো। তাহলে সাব রেজিস্ট্রেশন অফিস, এসিল্যান্ড অফিস, সেটেলমেন্ট অফিস, তিন অফিসে অন্তর্ভুক্ত হইল। সর্বপ্রথমে বলতেছে যে 1 নম্বরে, যদি অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা। তা আপনি কখন করতে পারেন? যেমন জরিপ কার্যে জরিপ আসছে, আরেকজনের জমি আপনি বলতেছেন আমার জমি আপনার নামে আপনি রেকর্ড করে নিলেন, তার মানে আপনি একটা ভূমি প্রতারণা করলেন, এটা দণ্ডনীয় অপরাধ। এরপরে 9 নম্বরে বলতেছে যে তথ্য গোপন করে আপনি কি করলেন, কোনো ভূমি সম্পূর্ণটা অথবা তার আংশিক বিশেষ কোনো ব্যক্তি বরাবর ট্রান্সফার করলেন, হস্তান্তর করে দিলেন, অথবা আপনি তার বরাবর সমর্পণ করলেন। যেমন ওই যে পৈতৃক সম্পত্তি আপনার বোন আছে, বোনও পাবে, তো তথ্যটা আপনি গোপন গোপন করলেন, গোপন করে ওয়ারিশ সনদ নিলেন, আপনি বাবার একমাত্র ছেলে, জমি দিলেন বিক্রি করে, তার মানে কি করলেন, আপনি একটা ভূমি অপরাধ করলেন, প্রতারণার অপরাধ করলেন। পূর্বে এটা আইনত দণ্ডনীয় ছিল না, কিন্তু এখন এটা দণ্ডনীয় অপরাধ। তার মানে ওই বোন চাইলে তো এখন কি করতে পারবে, এই আইনের অধীনে সে মামলা দায়ের করতে পারবে। এরপরে দেখেন যে স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি, আপনি জমির মালিক হচ্ছেন 10 শতক, বিক্রি করে দিচ্ছেন 12 শতক। বা অন্যের মালিকানাধীন ভূমি, জমির মালিক আপনি না, ভুয়া আপনি ভোটার আইডি কার্ড বানাইয়ে জমিটা দিলেন বিক্রি করে। অথবা আপনি যথাযথ ক্ষমতাপ্রাপ্ত না হয় আপনি ভূমি কি করলেন, হস্তান্তর করলেন অথবা সমর্পণ করলেন। তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যদি আপনার জমি না তারপরে প্রচার করতেছেন আপনার জমি, আপনি তথ্য গোপন করে ভূমির মালিক সেজে জমি হস্তান্তর করতেছেন, নিজ মালিকানার বেশি জমি হস্তান্তর করতেছেন, এই তিনোটা জিনিসই ভূমি প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং যিনি ক্ষতিগ্রস্ত উনি চাইলে মামলা দায়ের করতে পারবে। এরপরে যেটা বলতেছে যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া পরিচয় দেয়, মানে ওই তো যেটা বললাম যে আপনি করিম সাহেব না, কিন্তু আপনি ভোটার আইডি কার্ড সবকিছু বানাইলেন মিস্টার করিম সাহেবের নামে, এখন করিম সাহেবের সম্পত্তি আপনি বিক্রি করে দিলেন। তো পূর্বে এটা অপরাধ ছিল না, তো এখন এইটাকেও ভূমি অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এই কয়টা ছিল, এই 4টা ছিল কি, যে আপনার জন্য যেই ব্যক্তি প্রতারণাটা করতেছে
এখন তারপরে বলতেছে যে মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিলে স্বাক্ষর এবং সম্পাদন করা। এখন আমরা জানি প্রতিটা দলিলে দুইজন করে সাক্ষী থাকে। আগে শুধু দাতাই অপরাধী হইতো, এখন ওই যে দুইজন সাক্ষী থাকবে যারা জানে যে এই সম্পত্তির মালিক না, তারপরও তারা সেখানে স্বাক্ষর করছে সাক্ষী হিসাবে, ওই সাক্ষীরাও অপরাধীর অন্তর্ভুক্ত হবে, সেও একটা ভূমি অপরাধ করছে বলে আমরা ধরে নিব। এটা ছাড়া কর্তৃপক্ষের নিকট মিথ্যা এবং অসত্য তথ্য প্রদান করা, সাব রেজিস্ট্রারের কাছে অথবা এসিল্যান্ডের কাছে অথবা সেটেলমেন্ট অফিসে যদি আপনি কি করেন, কোনো প্রকার মিথ্যা তথ্য দেন, তাহলে সেটাও একটা ভূমি প্রতারণা হিসাবে কি হবে, গণ্য হবে। তো এই যে অপরাধগুলো আমরা দেখলাম, তো এই অপরাধগুলার জন্য বলতেছে যে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ড হইতে পারে। এখন মামলা কোথায় দায়ের করবেন, বলতেছে যে এগুলো কগনিজেবল অফেন্স, মানে এগুলো আপনি থানায় দায়ের করতে পারবেন। পূর্বে থানায় এই সমস্ত মামলা দায়ের করা যাইতো না, এখন এই আইনের অধীনে আপনি থানায় গিয়ে এফআইআর দাখিল করতে পারবেন। তারপরে সেটা যথারীতি সাবমিট হবে, সরকার সরকারি আইনজীবী নিয়োগ করবে, আপনি চাইলে নিজের আইনজীবী দিতে পারেন। এখন আসি, যখন আপনি কি করবেন, ভূমি জালিয়াতি করবেন। এতক্ষণ দেখছিলাম আমরা কি ভূমি প্রতারণা, এখন হচ্ছে ভূমি জালিয়াতি। প্রতারণার জালিয়াতির মধ্যে একটাই পার্থক্য, যদি আপনি কোনো প্রতারণা কোনো দলিলের মাধ্যমে করেন, কোনো কাগজের মাধ্যমে প্রতারণা করেন, তখন ওইটাকে আর আমরা প্রতারণা বলি না, ওইটাকে বলি যে জালিয়াতি। সহজ কথা হচ্ছে এটা, যখন আপনি কাগজের মাধ্যমে কোনো একটা প্রতারণা করবেন সেটার নাম হচ্ছে জালিয়াতি। ওই একই কথাগুলা রিপিট হবে, ভূমি হস্তান্তর, ভূমি জরিপ, রেকর্ড সংশোধনে যদি আপনি কি করেন, জালিয়াতি করেন। কেমন, বলতেছে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য, কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা কোনো একটা দাবি বা কোনো একটা অধিকার সমর্পণ করার জন্য, আপনার পক্ষে নিয়ে আসার জন্য, বা কোনো ব্যক্তিকে একটা সম্পত্তির অধিকার পরিত্যাগ করার জন্য, বা একটা চুক্তি বাস্তবায়ন করার জন্য যদি আপনি কি করেন, তার সাথে কোনো প্রতারণা করেন, কোনো প্রতারণামূলক দলিল যদি আপনি করেন, প্রস্তুত করেন, সেটা হবে কি, একটা জালিয়াতি। তাহলে ভূমি জালিয়াতি এবং ভূমি প্রতারণা দুটেই পৃথক অপরাধ। তো এরকম ক্ষেত্রে কি হয়, নানা প্রকার ক্ষেত্রে, যেমন ধরেন যে আপনি কি করলেন, ভুয়া একটা দলিল প্রস্তুত করলেন, ওই যে আমরা যেটা বলি যে স্টাম্পে আপনি স্বাক্ষর করে দিলেন, সাদা স্টাম্পে, আর সে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দিয়ে এখানে লিখে দিল যে আপনি বায়না দলিল সম্পাদন করে দিচ্ছেন। তো এগুলো পূর্বে অপরাধ ছিল না, তো এখন এটা নতুন আইনে ভূমি অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত হবে। এরপরে এখানে অনেক লম্বা চড়া কথা বলা আছে, মূল কথাটা হচ্ছে যে যেমন ধরেন যে সাব রেজিস্ট্রেশন অফিসে নর্মালি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে সাব রেজিস্ট্রার, সে কি করবে, দলিলের সার্টিফাইড কপি ইস্যু করবে। এখন ওই সাব রেজিস্ট্রার অফিসে যারা কাজ করে তাদের কাছে তো সিল গুলা থাকে, তারা জানে সাব রেজিস্ট্রার কিভাবে স্বাক্ষর করে। তো তারা কি করলো, দলিলটা প্রিন্ট করে সাব রেজিস্ট্রারে সিল দিয়ে দিল, স্বাক্ষর দিয়ে দিল। তো এইটা বলতেছে যে এইটা একটা ভূমি জালিয়াতি। কারণ যেই স্বাক্ষরটা যিনি দেওয়ার কথা ছিল, স্বাক্ষর তো ঠিক আছে কিন্তু উনি দেন নাই, সিলটা সাব রেজিস্ট্রারে, কিন্তু সাব রেজিস্ট্রার দেন নাই, দিয়েছে আরেকজন ব্যক্তি, কিসের জন্য, ওই প্রতারণা করার জন্য, আপনার ক্ষতি করার জন্য। তাহলে সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এরপরে যদি আমরা দেখি 3 নম্বরে বলতেছে, যদি একটা দলিল আমরা কি করলাম, তৈরি করে ফেললাম, এখন এই তৈরি করার পরেও দলিলের ভিতরে ধরেন যে আপনি 5 শতক জমি হস্তান্তর করতেছেন, এখন এই 5 শতকের জায়গায় এটাকে 50 শতক করে দিল, একটা শূন্য যুক্ত করে দিল, এইরকমও যদি প্রতারণা করে, মানে একটা দলিল সম্পাদিত হয়ে গেছে, এরপর আপনি অসাধু এবং প্রতারণামূলক উদ্দেশ্যে কি করলেন, তার কোনো অংশ কাটলেন অথবা কোনো রকম ভাবে তার পরিবর্তন করলেন, এটাও একটা অপরাধ হিসেবে পরিগণিত হবে। অথবা ওই যে সম্পূর্ণ বা আংশিক কোনো মিথ্যা দলিল প্রস্তুত করলেন, যেটার কোনো অস্তিত্ব নাই এমন কোনো দলিল আপনি প্রস্তুত করলেন। পাশাপাশি কোনো দলিলে স্বাক্ষর করা, সিল মোহর দেওয়া, সম্পাদন করা, পরিবর্তন করতে বাধ্য করা, এই সমস্ত কিছু কি হবে, এই ভূমি জালিয়াতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এগুলারও শাস্তি ওই একই রকম, 7 বছর পর্যন্ত জেল হইতে পারে ম্যাক্সিমাম, সাথে 1 লক্ষ টাকা, যদি এখানে টাকার পরিমাণটা উল্লেখ করা নাই, মানে অর্থদণ্ডও দণ্ডিত হতে পারেন। তো এই দুইটা আইনের অধীনে মামলায় আপনি থানা দায়ের করতে পারবেন, এই দুইটাই কগনিজেবল অফেন্স, আর এই দুইটাই হচ্ছে যে আপোষ অযোগ্য। মানে এই দুইটা আইনের অধীনে মামলা করলে, ধারার অধীনে আপনি আপোষ করতে পারবেন না, এটা আপোষ অযোগ্য। কারণ এইখানে সে কি করছে, একটা প্রতারণা করছে, একটা ফৌজদারি অপরাধ করছে, একটা জালিয়াতি করছে, ফৌজদারি অপরাধ করছে।
এই দুইটাই ছিল আমাদের থানায় মামলা দায়ের সংক্রান্ত, এই দুটাই আপনি করতে পারবেন, বাকি যেগুলো শুনবেন এগুলা থানায় দায়ের করতে পারবেন না, এগুলো আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সেটা আপনাকে কি করতে হবে, সরাসরি আদালতে গিয়ে দায়ের করতে হবে। তো 6 নম্বরে বলতেছে যে কিছু আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা নিতে পারি, এই যে প্রতারণা এবং জালিয়াতি রোধে, তাহলে কিছু তো ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে কি ব্যবস্থা নিতে পারি? তো এখানে যে জিনিসটা বলতেছে যে সেটা হচ্ছে যে এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীনে দায়েরকৃত কোনো মামলায়, ধরেন যে আপনি একটা এসিলেন্ট অফিসে নামজারি করার জন্য আবেদন করছেন, তো আপনি যেদিন মূল দলিল পত্র সাবমিট করলেন, তো এসিলেন্ট দেখে তার কাছে সন্দেহ হইল যে এই দলিলগুলা জাল হইতে পারে, অথবা সাব রেজিস্ট্রারের কাছে দলিল রেজিস্ট্রেশন করার দিন আপনি মূল দলিল সাবমিট করলেন, সাব রেজিস্ট্রার দেখে মনে হইলো যে এটা জাল দলিল, এটা তো মূল দলিল হওয়ার কথা না, বা এই সার্টিফাইড কপি তো আমার অফিস থেকে যাওয়ার কথা না, এইরকম যখন সন্দেহ হয়, তখন পূর্বে সুনির্দিষ্ট কোনো কিন্তু আইন ছিল না, তো এখানে বলে দিতেছে যে কি করবেন, এই যে সংশ্লিষ্ট যে অফিসার থাকবেন, এসিলেন্ট বলেন, সেটেলমেন্ট অফিসার বলেন, অথবা সাব রেজিস্ট্রার বলেন, উনি কি করতে পারবেন যে এইটা, এখানে তিনটা টোটাল আমরা সেকশন পাবো। একখান বলতেছি এই তিনটা জিনিসকে, এই তিনজন বা যে কোনো সরকারি কর্মকর্তা যার কাছে আপনি সাবমিট করছেন, উনি দলিলটা আটক করবেন, আটক করে কি কারণে আটক করলেন এইটা করে উনি ওই আদালতে পাঠায় দিবেন মামলা রুজু করার জন্য। কোন আদালতে? যে আদালতে আমরা মামলা করব, আপনার এলাকায় যে ম্যাজিস্ট্রেট আদালত আছে, যেহেতু এটা কগনিজেবল অফেন্স, ওই আদালতে পাঠায় দিবেন, সেখানে মামলা দায়ের করার জন্য পরবর্তী বিচার সেখান থেকে হবে যা হওয়ার। কিন্তু পূর্বে এরকম ব্যবস্থা ছিল না, এটা মনে রাখবেন। এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে, আর যখন এইরকম কোন আদালত যখন কোন একটা রায় দিবে যে এই দলিলটা বা এটা একটা অবৈধ, এটা হচ্ছে জাল প্রতারণামূলক, তো পূর্বে আমরা শুধু ওই জাল দলিলের মামলার ক্ষেত্রে কি জানতাম, যে সাব রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হইতো, সেটা সেখান থেকে তখন সাব রেজিস্ট্রার বালাম বইয়ের উপরে লিখে রাখতেন যে আদালতের এত নম্বর আদেশ মূলে এটা বাতিল করা হইলো। এখন বলতেছে যে এখনকার এই আইনের অধীনে জেলা প্রশাসক এবং এই আইনটার বিধিমালাতে আমরা ওই জেলা রেজিস্ট্রার উভয় জনের কাছেই পাঠাবেন, তো তারা তখন তার অধীনস্থ যে অফিস আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং মূল দলিলটা বা মূল খতিয়ানটা এটা যদি জাল হয় সেখানে তারা লিখে রাখবেন যে এটা জাল খতিয়ান। তাহলে পূর্বে এরকম অপশন ছিল না, এখন অপশনটা আমরা পাবো যে ওই সরকারি কর্মকর্তারা নিজে থেকে আদালতে পাঠাইতে পারবেন। আর আদালত যখন রায় দিবে যে এটা হচ্ছে জাল, আদালত তখন ওই জেলা প্রশাসক এবং জেলা রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিবেন যে আপনি নথিতে নথিবদ্ধ করে রাখেন। এখন আসি সর্বশেষ যে ধারাটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ ঝামেলা হয়েছে, সাব রেজিস্ট্রাররা জমি রেজিস্ট্রেশন করে নাই, এই 3 নম্বর উপধারা। এখানে বলতেছে যে যদি কোনো ব্যক্তির নামে 143 ধারার অধীনে রেকর্ডীয় খতিয়ান অথবা 144 ধারার অধীনে যে নামজারি খতিয়ান সর্বশেষ যেটা, সেটা যদি না থাকে, এবং যদি সেই খতিয়ান মোতাবেক ভূমি উন্নয়ন কর পরিশোধ করা না থাকে, তাহলে ওই জমিটা বিক্রয় করা যাবে না, দান করা যাবে না, হেবা করা যাবে না, কোনোভাবে হস্তান্তর করা যাবে না, পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে না, এবং দলিল রেজিস্ট্রেশনও করা যাবে না। তাহলে এইখানে মূল কথাটা হচ্ছে যদি আপনার নামে রেকর্ডীয় খতিয়ান থাকে ভালো, অথবা সর্বশেষ নামজারি খতিয়ান যার মাধ্যমে খাজনা দিচ্ছেন সেটা যদি আপনার নামে না থাকে, তাহলে আপনি জমি বিক্রি, দান, হেবা কোনো কিছুই করতে পারবেন না, এমনকি পাওয়ার অফ অ্যাটর্নিও দিতে পারবেন না। এটি পর্যন্ত আমরা বুঝলাম, কিন্তু শেষে দিয়ে বলতেছে যে তবে শর্ত থাকে যে এই ধারার বিধানাবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করবে না বা তার বিধানাবলী খর্ব করবে না। তাহলে রেজিস্ট্রেশন আইনে এমন কি আছে যার জন্য তাদেরকে এই কথাটা লিখতে হইলো? তো রেজিস্ট্রেশন আইন যখন আমরা পড়ছি সেখানে 52 ক ধারা বলে একটা ধারা আমরা আপনাদেরকে পড়াইছি, যে যেখানে আপনার নিজ নামে খতিয়ান লাগবে, আর পৈতৃক সম্পত্তি হইলে তাদের নামে খতিয়ান থাকলে আপনি সম্পত্তি কি করতে পারেন, সেল কিন্তু আপনি করতে পারেন, কোনো কিন্তু সমস্যা নাই, সেখানে আপনি হস্তান্তর করতে পারেন। তো এই আইনটা আসলে যারা তৈরি করছিল তারা চাইছিল যে পৈতৃক নামে থাকলে, পিতার নামেও থাকলে আপনি যাতে করতে পারেন, যাতে সমস্যা না হয়। কিন্তু এই তবে শর্ত থাকে, এটা যারা সাব রেজিস্ট্রার আছেন এরা না বুঝার কারণে সারা দেশে কিন্তু দলিলগুলা রেজিস্ট্রেশন হচ্ছে না, এখনো আটকে আছে, বলে যে আপনি নামজারি করেন, যদিও আইনে বলা আছে যে রেজিস্ট্রেশনের বিধানাবলীকে খর্ব করবে না।
এইটা হচ্ছে সমস্যা। এখন বলবেন যে ভাই সাব রেজিস্ট্রাররা কি আইন বুঝে না? তো সাব রেজিস্ট্রার হইতে আইন লাগে না। আপনি যদি ইতিহাস এমনকি আরবি বিভাগ থেকেও যদি আপনি কি করেন, বিসিএস পরীক্ষা দেন, ক্যাডার পদ না পান, নন ক্যাডার হিসাবে থেকে যান, কপাল ভালো হইলে আপনাকেও সাব রেজিস্ট্রার হিসাবে আপনি নিয়োগ পাইতে পারবেন। তো এই জন্য যখনই আসলে নতুন আইন তৈরি করা হয়, প্রতিটা আইনের এই সমস্যাগুলো তৈরি হয়, তো এগুলো পরবর্তীতে যে গেজেট জারি করে, বিজ্ঞপ্তি জারি করে দেওয়া উচিত, সময় সময় দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। তাহলে এই আইন থেকে আপনারা এতটুকু বুঝলেন, আপনার পিতার নামে নামজারি থাকলে আপনি সম্পত্তি বিক্রি করতে পারেন, আইনগতভাবে কোনো বাধা কিন্তু নাই, কিন্তু বাস্তবে আপনাকে করতে দিবে না। এখন আসি আমরা অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড। এখানে মূল কথা কি বলতেছে আবার দেখেন, যদি আপনার নামে রেকর্ডীয় খতিয়ান অথবা নামজারি খতিয়ান, রেকর্ডীয় খতিয়ান অথবা নামজারি খতিয়ান, এই খতিয়ানে মালিক অথবা এই সমস্ত ব্যক্তির কাছ থেকে আপনি যদি উত্তরাধিকার সূত্রে অথবা হস্তান্তর সূত্রে বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা প্রাপ্ত না হন, তাহলে সেই ভূমি আপনি দখলে রাখতে পারবেন না। এখন যারা আইন তৈরি করছে এদেরকে যদি আমরা বলি আমি দখলে রাখতে পারবো না, তাহলে কে সম্পত্তিটা দাবি করবে? এই বিষয়টা কিন্তু এই আইনের মধ্যে নাই। সমস্যা হচ্ছে এখানে, বলতেছে যে এই জমিটা আপনার কাছে যেহেতু দলিলপত্র কিছুই নাই, আপনি কি করতে পারবেন না, দখলে রাখতে পারবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যিনি ধরেন দখলে রাখতে পারবে, তো উনি কিভাবে দখল পাবে সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই বলা নাই। আর আইনটা বলতেছে অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। অন্য আইনে আমরা জানি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে দখল উদ্ধার মামলা করতে হয়। এখন আমি মামলা করলাম না, না করে আমি জমিটা দখলে উদ্ধার করতে পারতেছি না। আর এই আইন বলতেছে যে এ ব্যক্তি দখলে রাখতে পারবে না, বি ব্যক্তি কিভাবে দখলে নিবে তার কোনো বিধান কিন্তু এই আইনটা আলোচনা করে না। তো এই জন্য এটার কোনো কিন্তু দাম নাই। তারপরে যেটা বলতেছে যে আইনগতভাবে দখলপ্রাপ্ত, এটা আমরা সবাই জানি, আপনার জমি আপনি দখলে রাখবেন, আপনি ভোগ দখল করবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আইনের পূর্বেও নিয়ম ছিল, এইখানেও নিয়ম দেওয়া হয়েছে যে যেটা আপনার জমি, আপনার মালিকানায়, আপনি বসবাস করবেন, প্রবেশ করবেন, চাষাবাদ করবেন, অন্য কেউ যাতে আপনাকে বাধা না দেয়। এরপরে বলতেছে যদি কেউ বাধা দেয় তাহলে সেটা একটা অপরাধ হবে, তার জন্য 2 বছর পর্যন্ত জেল জরিমানা হইতে পারে। আর এখন যদি আমরা দেখি, সেটা হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার। এটা আগেও আমরা ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে 145 ধারায় আমরা জমি নিয়ে বিরোধ হইলে অথবা ওইখান থেকে বেদখল করলে মামলা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফেরত পাইতাম। ওই একই ম্যাজিস্ট্রেট আদালতে এখন এই আইনের 8 ধারায় আমাদেরকে মামলা দায়ের করতে হয়। তো এটাতে কিছুই না, ওই একই রকম ভাবে আগের আইনে 2 মাসের একটা সময়সীমা ছিল, এই আইনের মধ্যে কোনো সময়সীমা নাই। কেউ যদি আপনাকে কি করে, আপনার জায়গা থেকে বেদখল করে দেয়, তাহলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারবেন, যেটা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের কাছে আপনি মামলা দায়ের করতে পারবেন। ওই একই রকম কর্মকাণ্ড ঘটবে, অপর পক্ষকে সে নোটিশ দিবে, পুলিশকে বলবে কে দখলে ছিল, উভয় পক্ষের কথা শুনবে, যদি সন্তুষ্ট হয় তখন আপনাকে দখল ফেরায় দিবে। একই রকম একটা সময়সীমা দেওয়া আছে যে 3 মাসের মধ্যে নিষ্পত্তি করার। এখন 3 মাস কখন যে 3 বছর হয়ে যায়, মানুষ তো দেখতেই পারতেছে, আপনারাও জানেন। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সেটা হচ্ছে যে ক্রেতা বরাবর বিক্রিত ভূমির দখল হস্তান্তর না করার দণ্ড। এইটা একটা নতুন কনসেপ্ট। আপনি জমি বিক্রি করছেন, টাকা পয়সা সবকিছু দিয়ে নিয়ে নিছেন, কিন্তু নতুন ক্রেতাকে আপনি দখল দিচ্ছেন না, তাহলে এই 9 ধারার অধীনে আপনি একটা অপরাধ করে বসে আছেন। এখন এই ক্ষেত্রে আপনার অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। তবে এটা মনে রাখবেন যে এখানে দলিল রেজিস্ট্রেশন হইতে হবে। ওই বায়না দলিল, টাকা দিচ্ছেন, মৌখিক চুক্তি আছে, এই সমস্ত কিছু চলবে না। যখন আপনি টাকা পয়সা পরিশোধ করছেন আর একটা দলিল রেজিস্ট্রেশন হয়েছে, আর বিক্রেতা উপযুক্ত কোনো কারণ ছাড়াই আপনাকে দিচ্ছে না, তখনই শুধু এই ধারা প্রযোজ্য হবে। 10 নম্বরটা সীমানা এবং ভূমির ক্ষতি সাধন, এটাও নতুন কনসেপ্ট। যেমন দেখেন যে আশেপাশে আপনার ওয়াল করছেন, ওয়ালটা ভাঙে ফেলায়, কারণ উনি জমি পাবে 2 হাত, ওয়ালটা ভাঙে আপনার দিকে ওয়াল তৈরি করে। তো এই যে সীমানা প্রাচীরের ক্ষতি সাধন করা, অথবা আপনার যে ফসলাদি নষ্ট করা, বৃক্ষ নষ্ট করা, এই সমস্ত কিছুই 10 ধারায় অপরাধ। 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত হবে। মামলাগুলো আপনাকে করতে হবে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, থানায় করলে কিন্তু লাভ হবে না। এরপরে সরকারি সম্পত্তির কথা বলা আছে, এগুলো আমাদের কাজের না। সরকারি সম্পত্তি কি করবে? সরকারি সম্পত্তি যিনি জেলা প্রশাসক আছেন
উনি উদ্ধার করবেন। সরকারি নদী বলেন, জায়গা বলেন, এগুলো কেউ ভরাট করলে সেটাকে খালি করবেন, অথবা কেউ যদি সরকারি জায়গা ভরাট করে সেটাকে ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে, এবং যিনি ভরাট কাজ করতেছেন তারও 2 বছরের জেল, শাস্তি অর্থদণ্ড হইতে পারে। এটা ছাড়া আধা সরকারি যেগুলো আছে, যে রেলওয়ে, হাইওয়ে, সড়ক, জনপথ, বন বিভাগ, এই সমস্ত জমির এদেরও সম্পত্তিগুলার রক্ষণাবেক্ষণের এখানে অধিকার দেওয়া আছে। আরেকটা 13 নম্বরটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাটির উপরের স্তরের কর্তন। তো এটা বলতেছে যে যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত আবাদযোগ্য, মানে যেগুলাতে আমরা চাষাবাদ করি, আবাদযুক্ত জমির উপরের স্তর কর্তন করে, বা জমির রেকর্ডীয় মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু, মাটি ভরাট করে, তাহলে তার অনুরূপ কার্য হবে একটি অপরাধ। এই জন্য তিনি 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। মূল কথাটা হচ্ছে যে দেখুন, আপনার বাড়ির পাশে দিয়ে হয়তো একটা পুকুর আছে অথবা নদী আছে, আপনি সেখানে ধীরে ধীরে ভরাট করে ফেলাচ্ছেন, তো এটা একটা অপরাধ। আপনার জেলা প্রশাসকের অনুমতি নিয়েই করতে হবে। তো এখানে আবার ব্যতিক্রম দিয়ে বলতেছে, যদি আপনি নিজের প্রয়োজনে ছোটখাটো আপনি বাড়িঘর করবেন, সামান্য আপনার 5-10 শতকের মধ্যে মাটি দিয়ে ভরাট করতেছেন, সেটা কোনো অপরাধ না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন এর বাইরে আপনি কি করবেন, মাটির উপরে স্তর বিক্রি করে দিবেন, যেমন ইট ভাটার জন্য মাটি বিক্রি করে আপনার অঞ্চলেও হয়তো দেখবেন, তো এগুলো একটা অপরাধ। এখন যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এইরকম যদি কেউ মাটিগুলা কর্তন করে, জেলা প্রশাসক চাইলে কি করতে পারবেন, তার উপর জরিমানা আরোপ করবেন, তাকে আবার সেই মাটি ভরাট করে দেওয়ার জন্য বলবেন, আর যদি ভরাট করে আবার সেগুলো সরানোর জন্য আদেশ দিতে পারবেন, যাবতীয় কিছু উনি আর এই ক্ষমতাটা এই আইনে দেওয়া আছে। এরপরে যদি আমরা দেখি আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে দেখেন অপরাধের বিচার। তো এই বলতেছে যে ধারাগুলো কোনটা, ওই যে আমরা দেখেছি প্রতারণা এবং জালিয়াতি হচ্ছে আমলযোগ্য, কগনিজেবল, মানে থানায় মামলা দায়ের করতে পারবেন 4 এবং 5-এর। এবং এই অপরাধগুলো জামিন অযোগ্য, মানে এগুলা দ্বারা যদি কেউ গ্রেফতার হয় নর্মালি সহজে, এত সহজে জামিন পাবে না। আর অন্যান্য যে ধারাগুলা আছে সমস্ত কিছু জামিনযোগ্য, আপোষযোগ্য, মানে পুলিশ গ্রেফতার করলেও সাথে সাথে সে জামিন পাবে, আর আপনার সাথে সে সমঝোতা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে যদি আমরা দেখি যে এই মামলার বিচারের জন্য আমরা কি করব, ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলার বিচার হবে, আর 180 দিনের মধ্যে মামলার বিচার সমাপন করবে, এটাই হচ্ছে কথা। এই আইনের অধীনে ক্ষতিপূরণের আদেশও দিতে পারবে। আপনার যদি ক্ষতি হয়, যেমন সীমানা প্রাচীর নষ্ট করছে, আপনার 50,000 1 লক্ষ টাকার ক্ষতি হইলো, ওই ক্ষতিটা পূরণেরও আদেশ দিতে পারবে, সমস্যা নেই। যারা মামলায় সাক্ষী দিবে এদের পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা আছে। কিছু মামলা মোবাইল কোর্টের মাধ্যমেও বিচার করতে পারবে। এরপরে যদি আমরা দেখি, মূলত এটাই, আর তেমন কিছুই কিন্তু নাই। তো এই ছিল মূলত আমাদের টোটাল 3টা আইনের মূল বিষয়বস্তু। যদি এই 3টা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, বলতে পারেন। আর পরবর্তী যে ক্লাসে আমরা বাস্তবে দলিল লেখন সম্পর্কিত ভিডিওগুলো দেখব। তো সেই ক্লাসগুলোতে আমাদের পূর্বেই কিছু নিয়ম কানুন জানতে হবে। তো আমরা দেখি সময়সীমাটা কবে করা যায়, জানাবো আপনাদের। যদি প্রশ্ন